রাজনৈতিক তিক্ততা একসময় ঘুচে গিয়েছিল যখন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, তখন বারবার গিয়েছেন তিনি পাওনা ভেন্যুতে। হাসপাতালে ভর্তি শুনে তিনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছেন। আজ যখন খবর পেলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন পাওনা ভেন্যুয়ে, স্মৃতিচারণ করলেন যে কতবার তিনি এসেছেন, কত কথা হয়েছে তাদের মধ্যে, সব হয়তো বলা সম্ভব নয়। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, আমার প্রতিনিধি অর্ণব তখন সেখানে, এখনো পাওনা ভেন্যু থেকে রয়েছেন অর্ণব আমার সঙ্গে। অর্ণব, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এর আগেও দেখেছি বারবার যখনই অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন, কেমন চিকিৎসা হচ্ছে খোঁজ নিয়েছেন। আজ শেষ বেলায় যাওয়ার ঠিক পরে পৌঁছে গেলেন সেখানে, এবং তিনি যখন পৌঁছলেন তখন তার বাড়ির লোক, তাদের সঙ্গে কি কথা হলো, এই সব কিছু যদি একটু জানা সম্ভব হয়, কারণ তুমি তখন স্পটে ছিলেন। দেখো, বুদ্ধদেব ভট্টাচার্য যায়া অর্থাৎ মীরা ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, এবং সেটা মুখ্যমন্ত্রী নিজে জানিয়েওছেন। এবং পরিবার যেরকম চাইবে এবং তার রাজনৈতিক দল এক্ষেত্রে সিপিআইএম, তারা যেভাবে চাইবে সেভাবেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, এটা মুখ্যমন্ত্রী সহমত। কিন্তু মুখ্যমন্ত্রী একটা অনুরোধ রেখেছেন, যদি রবীন্দ্র সদনে আনা যায়, যদি বিধানসভায় একবার আনা যায়, কারণ তিনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন, বিধানসভার সদস্য ছিলেন, এই বিষয়গুলো মুখ্যমন্ত্রী রেখেছেন পরিবারের কাছে। যদিও আজকে পরিবারের সঙ্গে কথা হয়েছে, যা মুখ্যমন্ত্রী তিনি যা জানিয়েছেন, তাতে এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আরও ঘণ্টাখানেক সময় হয়তো লাগবে। এখানে অনেকেই আসছেন। কিছুক্ষণ আগে গৌতম দেব এসছেন, একসময় যার সঙ্গে ছাত্র রাজনীতি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বলা হয় পার্টিতে। গৌতম দেব এসছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, পুরো বিষয়টা তত্ত্বাবধান করছেন এখানকার। এবং এখান থেকে দেহ আজ সংরক্ষণ করা হবে পিস ওয়ার্ল্ডে, এবং পিস ওয়ার্ল্ড থেকে কালকে সকাল 10:30 থেকে পার্টি যেভাবে কর্মসূচি করবে, মুখ্যমন্ত্রী কিছু প্রস্তাব দিয়েছেন, সেইগুলো নিয়ে পার্টি কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটা এখন দেখার কথা। যেভাবে বিধানসভার কথা বলা হয়েছে রবীন্দ্র সদনের কথা, কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে রবীন্দ্র সদনের একটা সম্পর্ক রয়েছে। তিনি দীর্ঘদিন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন। সেই সমস্ত বিষয়গুলো মুখ্যমন্ত্রীও আলোচনা করেছেন পরিবারের সঙ্গে। এবং এটা যে একটা রাজনৈতিক ক্ষতি, আমাদের রাজ্যের জন্য রাজনৈতিক ক্ষতি, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, এবং দলের সঙ্গে তিনিও সমবেদনা জানাচ্ছেন, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং এই মুহূর্তে তুমি ছবিটা দেখো, এখানে প্রচুর মানুষ আসছেন, এবং এখানে যে সমস্ত সিপিআইএম কর্মী সমর্থক বা দলীয় সমর্থকরা আসছেন, একজনের আমি দেখাবো, দেখো ট্রাক, রাজনৈতিক ট্রাক, সেটা কিন্তু ইতিমধ্যে অর্ধনমিতে করিয়ে একজন এখানে দাঁড়িয়ে রয়েছেন। এরকমই ছোট ছোট মিছিল করে বা বলা যায় জমায়েত কিন্তু হচ্ছে দলীয় কর্মী সমর্থকদের। আমি আরও একটা বিষয় জানতে চাইব, বুদ্ধদেব ভট্টাচার্য এই নামের সঙ্গে কিন্তু একটা জিনিস, সাদা অ্যাম্বাসেডার গাড়ি, এবং যার নাম্বার প্লেট WB060002, এই 2 নম্বর গাড়ি কিন্তু দীর্ঘদিন চড়তেন মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্ট সরকারের 34 বছরের দ্বিতীয় তথা শেষ যিনি মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্যের বহু ঘটনার সাক্ষী কিন্তু এই সাদা অ্যাম্বাসেডার গাড়ি, এবং সেই গাড়ি আজও এখানে তার বাড়ির সামনে রয়েছে। এবং এখানে একটা পুলিশ কিয়স্ক রয়েছে, সেখান থেকে আমরা খোঁজ খবর করছিলাম। তুমি বলছিলে এই গাড়ি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ছবি, আর তুমি বলছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন পরিবারকে যে রাজ্য সরকার চাইছেন তাকে স্বীকৃতি দিতে, তাকে সম্মান জানাতে, শেষ সম্মান জানাতে। ঠিক কি কি প্রস্তাব তিনি রেখেছেন তিনি জানাচ্ছিলেন। ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে, এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আমি পার্টির সাথে কথা বলি, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন,
কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওদিকে দিল্লিতে একে গোপালন ভবন, সেখানে দলীয় পতাকা অর্ধনির্মিত রয়েছে এবং প্রকাশ কারাত, বৃন্দা কারাত তারা সেখানে শোক জ্ঞাপন করছেন। আর এই ছবি দেখছেন আপনারা পাম এভিনিউয়ে, একের পর এক মানুষ খবর পেয়ে চলে আসছেন, অনেক দূর দূর থেকে আসছেন, কারণ আদ্যপান্ত এক বাঙালি, তিনি মধ্যবিত্ত বাঙালি, একেবারে সাদা ধুতি পাঞ্জাবি নিপাট ভদ্রলোক। সেই মানুষ যখন চলে যান তখন যত দূর থেকে সম্ভব মানুষ চলে আসেন। আর যেমন বলছিলাম আপনাদের, একে গোপালন ভবনের ছবি, বৃন্দা কারাত, প্রকাশ কারাত রয়েছে সেখানে, শেষ শ্রদ্ধা জানালেন তারাও সেখানে, শোক জ্ঞাপন এবং দলীয় পতাকা অর্ধনির্মিত। চলে গেল, খুবই অসুবিধা হচ্ছে। আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না, অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা করে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। বুদ্ধদা চলে যাওয়াটা এটা শুধু সিপিআইএম এর ক্ষতি না, বা এটা পশ্চিমবঙ্গের ক্ষতি না, সারা ভারতবর্ষের একটা বুদ্ধদাকে যদি বলতে হয় তাহলে উনি বলতে হয় ওনার মতন কোন সৎ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়াটা খুব কঠিন। রাজনীতির ক্ষেত্রে বুদ্ধদার ব্যক্তিগত জীবন, বুদ্ধদার প্রশাসনিক জীবন, বুদ্ধদার পারিবারিক জীবন, সব কিছু থেকে অনেক কিছু শেখা আছে। সাংস্কৃতিক জীবন, বুদ্ধদার সঙ্গে আমাদের একটা বিরাট পারিবারিক সম্পর্ক ছিল। উনি যখন মন্ত্রী ছিলেন না তখন আমাদের বাড়িতেই থাকতেন, আমার এই পাশের ঘরে দিয়ে থাকতেন, সেটা নিয়ে অনেক ইতিহাস আছে। বুদ্ধদাকে প্রথম আমি দেখি 1968 সালে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন থেকে উনি ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারপরে তিনি দার্জিলিং জেলার পার্টি দেখতেন, নকশালপন্থী আন্দোলনের সময়তে, গোর্খাল্যান্ড আন্দোলনের সময়তে, কামতাপুরী আন্দোলনের সময়তে, এইরকম একটা অস্থির পরিস্থিতির সময় উত্তরবঙ্গকে কিভাবে একটা সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও কিন্তু বুদ্ধদার একটা বিরাট প্রয়াস ছিল। এবং এই সমস্ত সমস্যাগুলিকে কত ধৈর্য ধরে নিরসন করতে হয় সেটাও কিন্তু আমরা বুদ্ধদার কাছ থেকেই আমরা শিখেছি। সেই জন্য আমি ভীষণভাবে আমরা একেবারে রিক্ত হয়ে গেলাম। যাকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি গর্বের, তিনি আজকে নেই। এই যে একটা শূন্যতার সৃষ্টি হলো, এটা পূরণ করা কঠিন। মাইনেটা কাটবো, তোমার কাটবো মাইনে। প্রেম এভিনিউয়ের বাড়িতে একে একে মানুষ এসে পৌঁছচ্ছেন, শেষ একবার দেখতে চাইছেন। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি, আমার সহকর্মী অর্ণব রয়েছেন। অর্ণব, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি আমাদের দেখাচ্ছিলে সেই গাড়ি, যে গাড়ির সঙ্গে কলকাতার মানুষ, বাঙালি পরিচিত, যে গাড়ির শেষের নাম্বার প্লেটের শেষের নাম্বার 2। মুখ্যমন্ত্রী থাকাকালীন যে অ্যাম্বাসেডার, সাদা অ্যাম্বাসেডারে ব্যবহার করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। দেখো অতনু, 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সাদা ধুতি পরিহিত, সাদা পাঞ্জাবি পরিহিত সেই মানুষটার, সাদা চুলের মানুষটার 4 চাকার যে বাহনটা ছিল তা হলো সেই যান। 2টো গাড়ি ব্যবহার করেছেন। তার 34 বছরের, তিনি 77 সালে বিধায়ক হয়েছেন, বা তারপরে পরবর্তী সময়ে তিনি বিধায়ক, মন্ত্রী। এই মুখ্যমন্ত্রী তিনি যখন হন তার পরবর্তী সময়তে
2 নম্বর যে গাড়ির পোশাকি নাম WB060002, মানুষ বলতেন 2 নম্বর গাড়ি চলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই 2 নম্বর গাড়ি অ্যাম্বাসেডার, সাদা অ্যাম্বাসেডার গাড়ি, সেই গাড়ি আজও বুদ্ধদেব ভট্টাচার্যের সেই দুকামরার পাম অ্যাভিনিউর বাড়ির সামনে, এবং সেখানে এখনও জল করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখো WB060002। এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্ব সামলান, দিনভর থাকেন যারা, সেই পুলিশকর্মীরা বলছেন তারা এখানে দীর্ঘদিন ডিউটি করছেন। তারা 2টো গাড়ির তারা সন্ধান পেয়েছেন, যে 2টো গাড়িতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চড়তেন। এর বাইরে অন্য কোনো গাড়িতে তিনি চড়েননি। দীর্ঘদিন তিনি অসুস্থ, গাড়ি চড়া সেভাবে তার হয়নি, কিন্তু এই গাড়ির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক স্মৃতি। এবং এই গাড়ি আমি একবার গাড়ির বাইরের কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি, ক্যামেরা পার্সন বিপুলদাকে বলবো যে একবার যদি দেখানো যায়। তুমি দেখো, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা চুলের, মাথার চুলের সেই মানুষটা যে গাড়িতে চড়তেন, সেই গাড়ির ভিতরেও ধোপদুরস্ত এখনও সাদা, এখানেই সাদা টাওয়েল, সাদা কাভার, এগুলিই ছিল মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জানের ছবি। এবং সেই জানের সঙ্গেও কিন্তু প্রচুর স্মৃতি বিজড়িত এই গাড়িকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাণের মতোই ভালোবাসতেন। 2টো গাড়ি তিনি ব্যবহার করতেন। শেষ যে গাড়িটি ব্যবহার করেছেন দীর্ঘদিন ধরে, তার বাড়ির বাইরেই সেটি রয়েছে, এবং সেটি তার ছবি আপনারা দেখছেন, আমরা দর্শকদের দেখাচ্ছি। এবং এই গাড়ি, আপনি কি এই গাড়ি সম্পর্কে কিছু বলতে পারবেন? কোন দিকে একটু দেখে দেবেন। এবং আমি একবার গাড়ির যিনি চালক, তার সাথে কথা বলার চেষ্টা করব। গাড়ি চালক কি উনি এই গাড়ির চালক দাদা? অর্ণব, নিশ্চয়ই শুনবো তার কথা শুনবো পরবর্তীতে। ফিরহাদ হাকিম কি বলছেন? সেই 60-এর দশকের একেবারে প্রথম দিক থেকে বুদ্ধ ভট্টাচার্যের সাথে পরিচয়। একসাথে, যদিও সিনিয়র ছিলেন আমার থেকে একটু, ইউনিভার্সিটি, ছাত্র আন্দোলন, তারপর পাশাপাশি ঘরে বিপিএসএফ, এসএফআই এবং যুব ফেডারেশন। দীর্ঘ বছরের পর বছর আমরা একই বাড়িতে 2টো সংগঠনের কাজ করেছি। কাজে দীর্ঘকালের একজন আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকে তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। ঠিক এইভাবেই এক একজন তাদের স্মৃতিচারণ করছেন, সেই দিনগুলোর কথা মনে করছেন যখন একসঙ্গে তারা কাজ করেছেন। বই প্রেমী, নাটক প্রেমী, চলচ্চিত্র প্রেমী, সাহিত্য চর্চা যার কাছে ছিল একরকম জীবন চর্চা, তার কথাই আজ সবাই মনে করছেন।